বধূর সাজে 12 বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটি ঘোমটা দিয়ে বসে আছে। ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বরের বেশে রকি রুমে প্রবেশ করল। সে রুমের দরজা লক করতেই দেখল মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। সে ধীর পায়ে বিছানার এক কোণায় গিয়ে বসে মেয়েটিকে জিজ্ঞেস করল, নাম কি তোমার? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, নীলা। রকি বুঝতে পারল নীলা ওকে প্রচণ্ড ভয় পাচ্ছে। তাই সে নীলার ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছ কেন? লজ্জায়? নীলা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। রকি বলল, তাহলে এমন জড়সড় হয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে বসে আছো কেন? নর্মাল ড্রেস পরে নাও। নীলা তবুও আগের মতোই বিছানার এক পার্শ্বে গুটিসুটি মেরে বসে রইল। নীলার আচরণে এবার রকির কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমোতে পারো। রকির কথায় যেন নীলা প্রাণ ফিরে পেল। সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে, আর রকি পাগড়িটা খুলে রেখে বিছানার এক পার্শ্বে শুয়ে পড়ল। বন্ধুরা, এখন প্রথম থেকে আসল কথায় আসি। নীলার মা বহুদিন ধরে রকিদের বাসায় কাজ করতেন। উনি খুব সৎ আর কর্মঠ মহিলা ছিলেন। এজন্য রকির মা সাবিনা বেগম ওনাকে অনেক ভালোবাসতেন। নীলা মাঝে মাঝেই ওর মায়ের সাথে এসে এটা ওটা কাজ করত। খুব অল্প বয়স থেকেই নীলা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে পারত, যেটা রকির মাকে সবসময় মুগ্ধ করত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই আজ সকালে খবর আসলো নীলার মা ব্রেইন স্ট্রোক করে মারা গেছে। সাবিনা বেগম তার পরিবারের সকলকে নিয়ে নীলার মায়ের দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন। শেষে চোখ পড়ল নীলার উপরে। এই পৃথিবীতে নীলার আপনজন বলতে ওর মা ছাড়া আর কেউ নেই। সাবিনা বেগম অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন তার একমাত্র সন্তান রকির সাথে নীলাকে বিয়ে করিয়ে দিবেন। তারপর নিজের পুত্রবধূ করে সারা জীবন নিজের কাজেই রাখবেন। যেই ভাবা সেই কাজ। রকির প্রথমে অনেক আপত্তি করলেও পরে মায়ের মন রক্ষার্থে রাজি না হয়ে আর পারল না। কারণ কাজের মহিলার মেয়েকে বিয়ে করাটা সে খুব সহজে মেনে নিতে পারছিল না। যদিও তার কোথাও কোনো মেয়ের সাথে রিলেশন নেই, তবুও নীলা 3 পিচ পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রকি একবারও নীলার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি কোনো কথাও বলল না। আর তাতেই নীলা বেশি কমফোর্ট ফিল করল। সে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাদের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর দুইজন দুই দিকে মুখ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলার ডাকে রকির ঘুম ভাঙল। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল নীলা ওর সামনে দাঁড়িয়ে আছে। চোখ ডলতে ডলতে রকি বিছানা থেকে উঠে পড়ল। সে এই প্রথমবার নীলাকে খুব কাছ থেকে ভালোভাবে দেখল। নীলার মাথায় ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল, উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ, মুখ ভর্তি ছোট ছোট দাগ। শরীরটা ভীষণ শুকনো, চোখগুলো বসে গেছে। চেহারায় সৌন্দর্য বলতে কিছুই নেই। রকির বিরক্তি যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। শুধু মায়ের মন রক্ষার্থে নীলার সাথে কোনো উল্টাপাল্টা আচরণ করতে পারছে না, কিন্তু সবসময় নীলার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। নীলাকে কোনো দিক থেকেই রকির সাথে মানায় না। রকি বিশাল ধনাঢ্য বাবা মার একমাত্র সন্তান। যেমন ট্যালেন্ট স্টুডেন্ট, তেমনি সুন্দর দেখতে। 6 ফিট 1 ইঞ্চি লম্বা, কাঁচা স্বর্ণের মতো গায়ের বরণ, ছিপছিপে শরীর, চোখ দুটো ভাসা ভাসা, ভরাট ঠোঁট, ধনুকের মতো জোর ভ্রু আর তীক্ষ্ণ নাকে তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। রকি ভীষণ ম্যাচিউর একটা ছেলে। সে নীলার সাথে খুব নরমভাবে মিশতে লাগলো, যাতে ফ্যামিলির কেউ ওর আচরণ দেখে বুঝতে না পারে যে নীলাকে তার পছন্দ নয়। কিন্তু নীলার বয়স অল্প হলেও সে ঠিকই আঁচ করতে পারল যে রকি ওকে পছন্দ করে না। তবে নীলার তাতে কিছু যায় আসে না, কারণ সে দুবেলা দুমুঠো খেতে পড়তে পারলেই মহাখুশি। তাছাড়া রকির মাও তাকে অনেক ভালোবাসে।
এটাই তার কাছে অনেক। এর চেয়ে আর বেশি কিছু সে চায় না, আশাও করে না। এভাবেই কয়েকদিন কেটে গেল। রকি মাস্টার্স কমপ্লিট করার জন্য লন্ডনে চলে গেল। 3.5 বছর কেটে যাওয়ার পরও যখন রকি দেশে ফিরতে চাচ্ছিল না, তখন ফ্যামিলির সবাই বুঝতে পারল ওর সমস্যাটা কোথায়। তার উপরে আবার লন্ডন যাওয়ার পর থেকে রকি কখনো নীলার সাথে কথা বলেনি। নীলা এই 3.5 বছরে অনেক কিছু বুঝতে শিখেছে, অনেকটা বড় হয়ে গেছে। সে আর আগের মতো নেই, অনেক সুন্দরীও হয়ে গেছে। কোমর অবধি ছড়ানো সোনালি চুল, দুধে আলতা গায়ের বরণ, ঘন কালো ভ্রু, হরিণীর মতো টানা 2 চোখের ঢলঢল চাহনি, দীর্ঘাকৃতির হালকা পাতলা শরীর, যেন সদ্য ফোটা ফুলের মতো সুন্দরী রূপসী, ছুঁয়ে দিলেই মুড়ে যাবে। নীলা যখন বুঝতে পারল রকি ওর জন্যই বাসাতে আসছে না, তখন সে বাধ্য হয়ে রকিকে ডিভোর্স দিতে চাইল। কিন্তু রকির মা সাবিনা বেগম কিছুতেই সেটা মেনে নিতে চাইলেন না। তিনি নীলাকে ওনার মায়ের বাসায় রেখে আসলেন। ওনার মা অনেক বয়স্ক মহিলা, তাকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে রাখা ছিল। তিনি সেই মেয়েকে বাদ দিয়ে নীলাকে তার মায়ের দেখাশোনা করার জন্য রাখলেন, যাতে একই সাথে 2 কাজ হয়ে যায়। নীলার বাসা থেকে চলে যাওয়ার কথা শুনে কয়েকদিন পরই রকি দেশে ফিরে আসলো। এসেই সে নীলাকে ডিভোর্স দেওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগলো, আর অবশেষে পেয়েও গেল। সে ওর মাকে জানালো যদি ওনারা নীলাকে ডিভোর্স দিতে না দেয়, তাহলে সে লন্ডনে গিয়ে আর কখনো দেশে ফিরবে না। শেষে অনেক ভেবে চিন্তে সাবিনা বেগম তার ছেলেকে বললেন নীলাকে ডিভোর্স দেওয়ার দরকার নেই, সে কখনো তোর সামনে, এমনকি এই বাসাতেও আসবে না, চলবে। রকি তবু ডিভোর্সের বিষয়টার জন্য সে মুখ ভার করে বসে রইল। সাবিনা বেগম সেটা বুঝতে পেরে বললেন, তুই যদি দ্বিতীয় বিয়ে করতে চাস তাহলে করতে পারিস, এতে নীলার কোনো আপত্তি নেই। তবে সে বেচারি অনাথ মেয়ে, ডিভোর্সের কথা শুনে যদি কোনো অঘটন ঘটায়, সেই ভার কে নেবে? রকি তবু চুপ করে রইল। সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কখনো তোর কাছে স্বামীর অধিকার চাইতে আসবে না, অমন মেয়ে সে নয়, এতটুকু আস্থা রাখতে পারিস। রকি নাছোড় বান্দা, সে কোনোভাবেই তার মায়ের কথাতে সায় দিল না। এতে সাবিনা বেগম মনে মনে অনেক কষ্ট পেলেন, তবে সেটা রকিকে বুঝতে দিলেন না, কারণ তিনি নীলাকে সারা জীবনের জন্য পুত্রবধূ করে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। কিন্তু ছেলের অটল সিদ্ধান্তে তিনি হার মেনে গেলেন। কয়েকদিন পরই নীলার কাছে এক দুঃসংবাদ আসলো, রকি ওকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে প্রথমে কিছুটা কষ্ট পেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। রকির দেওয়া অবহেলা সহ্য করতে করতে সে এখন অনেক বড় বড় কষ্ট হজম করতে শিখে গেছে। নীলা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে রকিদের বাসায় রওনা দিল, কারণ সে আজ রকিকে অনেক কিছু বলতে চায়, যেগুলো সে 3টা বছর ধরে মনের মধ্যে জমা করে রেখেছে। রকি বাইকটা স্টার্ট করে লুকিং গ্লাসে তাকাতেই দেখল এক পরমা সুন্দরী মেয়ে মাথা নিচু করে তাদের বাসায় প্রবেশ করছে। পরনে তার হালকা আসমানি রঙের একটা শাড়ি, মাথায় আঁচল তুলে দেওয়া, হাতে একটা সাদা কাগজ। মেয়েটিকে যতক্ষণ পর্যন্ত লুকিং গ্লাসে দেখা যায়, রকি ততক্ষণ পর্যন্তই তাকিয়ে দেখল। তবে মেয়েটিকে যে রকি এত নিখুঁতভাবে দেখছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না, কারণ সে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটি যখন একদম রকির পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো, তখন রকি ইচ্ছা করেই জোরে একটা হর্ন দিল, আর অমনি মেয়েটির হাত থেকে কাগজটি পড়ে গেল। সে যখনই নিচু হয়ে কাগজটি উঠাতে গেল, তখন তার মাথা থেকে আঁচল পড়ে গেল, আর রকি চোখ ভরে তাকে দেখে নিল। সে এমন অপরূপা সুন্দরী মেয়েকে আগে কখনো দেখেনি। মেয়েটি কাগজ তুলে নিয়ে আবার মাথা নিচু করে সামনের দিকে হেঁটে যেতে লাগলো, কিন্তু কয়েক পা এগুতেই সে হাঁটতে হাঁটতে পেছনে ঘুরে রকির দিকে তাকালো। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল। মেয়েটির অমন তীক্ষ্ণ চাহানিতেও রকির নেশা ধরে গেল। সে পুরোই ক্রাশ খেয়ে গেল। রকির ইচ্ছে করছিল কোর্টে না গিয়ে মেয়েটির পিছু পিছু বাসায় প্রবেশ করতে,
কিন্তু তাতে মেয়েটির কাছে তার ওয়েট কমে যাবে ভেবে সোজা কোর্টের অভিমুখে রওনা দিল। সাবিনা বেগম তখন ডাইনিং রুমের সোফায় বসে পেপার পড়েছিলেন। এমন সময় নীলাকে দেখে উনি যেন আকাশ থেকে পড়লেন। নীলা ওনার অবস্থা কিছুটা আঁচ করতে পেরে বলল, ভয় পেও না বড়মা, আজ আমি কোনো আবদার নিয়ে আসিনি, শুধু ওনার সাথে কিছু কথা বলতে এসেছি। সাবিনা বেগম নীলার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর আমতা আমতা করে বললেন, আমি খুব করে চেয়েছিলাম মা, সারা জীবন তোকে নিজের কাছে আগলে রাখতে, কিন্তু সে তো খাঁটি সোনা চিনতে জানল না। নীলা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। সাবিনা বেগম রকিকে ফোন দিয়ে বাসায় আসতে বললেন। মায়ের ফোন পেয়ে সাথে সাথে সে বাসায় রওনা দিল, যদি বাসায় গিয়ে ওই মেয়েটিকে আবার দেখতে পায় সেই আশায়। কিছুক্ষণ পর রকি বাসায় আসলো এবং তার মনোবাসনাও পূর্ণ হল। সে মেয়েটিকে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেল। মেয়েটিকে দেখা মাত্রই তার মনে ব্যান্ড বাজতে লাগলো। যদি কোনোভাবে পুটিয়ে পাঠিয়ে নেওয়া যায় মনে মনে তার ছক কষতে লাগলো। রকির মা সাবিনা বেগম বলল, রকি, বোমা তোর সাথে কিছু কথা বলতে এসেছে। সাবিনা বেগমের কথায় রকির চমক ফিরল। সে আশ্চর্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়ে বলল, বোমা? রকির মুখে বোমা কথা শুনে সাবিনা বেগম ভাবলেন হয়তো বোমা বলাতে সে রাগ করেছে। তাই তিনি বিষয়টা সহজ করার জন্য বললেন, নীলা তোর সাথে কিছু কথা বলতে এসেছে। রকির কাছে এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো। সে বুঝতে পারল এই মেয়েটায় তার স্ত্রী ছিল, কিন্তু সে অবাক হয়ে গেল এই ভেবে যে সেদিনের সেই ছোট্ট বালিকাটি আজ এত বড় হয়ে গেছে, এত রূপসী হয়ে গেছে। কতটা অবহেলায় আর অযত্নে তার বাল্যকাল কেটেছিল যে অমন চাঁদের মতো সুন্দর মুখখানি কালো মেঘের আবরণে ঢেকে গিয়েছিল। রকি মনে মনে বেশ অনুতপ্ত হল। নীলাকে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যেতে দেখে রকির ভ্রম কেটে গেল। সে নীলার পিছু পিছু ছাদে উঠতে লাগল। এদিকে নীলার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সে কি বলবে, কোথা থেকে শুরু করবে মনে মনে সেসব আওড়ে নিতে লাগল। সে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়াল। রকিও ধীর পায়ে ওর পিছু পিছু গিয়ে ওর থেকে সামান্য দূরে গিয়ে দাঁড়াল। রকির ভেতরেও খুব অস্বস্তিবোধ কাজ করছে, কারণ সে প্রতিটা পদে পদে বুঝতে পারছে যে সে নীলাকে কতটা অবহেলা করেছে। নীলা কিছুক্ষণ চুপচাপ থেকে স্বাভাবিকভাবে বলতে শুরু করল, আসলে আমি তো আপনার মতো অত বেশি পড়াশোনা করিনি, তাই বুঝতে পারছি না কোনটা বলা ঠিক হবে আর কোনটা বলা ভুল হবে। তবে আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রকি কোনো কথা বলল না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলা রকির দিকে তাকিয়ে বলল, আমি খুব গরিব ঘরের মেয়ে আর দেখতে অসুন্দর বলে আপনি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি। তাতে আমার কোনো রাগ নেই, কারণ আপনাকে পাওয়ার মতো যোগ্যতা সত্যিই আমার নেই। কিন্তু আপনি কি চাইলে আমার উপর একটু সহানুভূতিশীল হতে পারতেন না? আপনাদের বাসায় খেয়ে পড়ে কত কুকুর বেড়াল বড় হচ্ছে, আমি তো সেভাবেই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতাম। কখনো ভুল করেও আপনার কাছে স্বামীর অধিকার চাইতে যেতাম না। যে মেয়েটার নিজের বলতে কিছুই নেই তার কাছে আপনার এত কিসের অহংকার? অহংকার তো তার সামনে করা সাজে, যার কাছে অহংকার করলে পাল্টা তারও অহংকার দেখানোর সামর্থ্য থাকে। শেষ কথাগুলো বলতে গিয়ে নীলার কণ্ঠ আটকে যেতে লাগলো। ঠিক কান্নার পূর্ব মুহূর্তে যেমন সবার কণ্ঠ আটকে যেতে লাগে তেমন। রকি লজ্জায় কোনো কথা বলতে পারল না, কিন্তু তবু অহংকারের ভারে জর্জরিত হয়ে নীলার কথায় ভ্রুজোড়া কুঁচকে রাখল। নীলা এবার রকির দিকে না তাকিয়েই বলল, অনেক কিছু বলার ছিল, কিন্তু থাক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে যত কম কথা বলা যায় ততই ভালো। আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে এনেছি। কথাটা বলেই সে কাঁপা কাঁপা হাতে রকির দিকে কাগজটা এগিয়ে দিল। রকির মন চাচ্ছিল কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে, নীলাকে চিৎকার করে বলতে যে সে এই ডিভোর্স মানে না, সে যা করেছে তা সব ভুল করেছে। কিন্তু না, সে কিছুই বলতে পারল না। তার অহংকারের জোরে, ইগোর জোরে,
কাগজটা নিয়ে নিল। রকি হাত বাড়িয়ে কাগজটা নেওয়ার সময় এক পলক নীলার দিকে তাকালো। সে দেখল নীলার চোখ রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে, চোখ ভর্তি পানি টলমল করছে। নীলা ভেবেছিল রকি হয়তো ওকে দেখে সবকিছু ভুলে যাবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু না। রকির মুখে অনুতপ্তের ছাপ ফুটে উঠলেও মুখ ফুটে তা বের হলো না। রকি বুঝতে পারছে নীলা ওকে এখনো চায়, কিন্তু সে নিজের ইগো আর অহংকারের জোরে একটা সরি বলার সাহসটুকু পাচ্ছে না। রকিকে চুপ থাকতে দেখে নীলা নিজ থেকে আর কোনো কথা না বলে চলে যেতে লাগলো, কিন্তু কয়েক পা ফেলতেই সে থেমে গেল। নীলাকে থেমে যেতে দেখে রকির বুকে যেন আশার সঞ্চার হলো। সে মনে মনে চাইল নীলা ঘুরে এসে ওকে বলুক সে ডিভোর্স দিতে রাজি না, তারপর রকি আর কোনো ঝামেলা করবে না, সাথে সাথে ওকে স্ত্রী হিসেবে মেনে নিবে। রকি মনে মনে এই সব জল্পনা কল্পনা করতেই দেখল নীলা ওর খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ওর চোখে পানি টলমল করছে, একটু ছোঁয়া পেলেই যেন শ্রাবণের মেঘধারার মতো ঝরে পড়বে। নীলা মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? কথাটা বলার সাথে সাথেই নীলার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। রকি একটু এগিয়ে যেতেই নীলা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছিলাম আমার চেহারা খারাপ ছিল, তার জন্য আপনি আমায় পছন্দ করেন না, স্ত্রী হিসেবে মানেন না। সেজন্য আমি কত যত্নে নিজেকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল, আমি আপনার যোগ্যই না। এবার রকির মুখ ফুটল। সে ধীর গলায় বলল, এসব নিয়ে কথা বাড়িয়ে আমায় আর ছোট করিও না প্লিজ। নীলা রকির গলা থেকে এক হাত নামিয়ে নিয়ে ওর চোখে চোখ রেখে বলল, আপনি জানেন আমি আপনার কথা রোজ কতবার ভাবতাম? রকি বলল, কতবার? নীলা বলল, যতবার আমি নিঃশ্বাস নিতাম ঠিক ততবার। কিন্তু আফসোস, সেই 3.5 বছরের মধ্যে আপনার হাতে 1 সেকেন্ডও সময় হয়নি আমার জন্য। কথাটা বলেই সে রকিকে ছেড়ে দিল। রকি মনে মনে অবাক হয়ে গেল। যে মেয়েটাকে সে দিনের পর দিন ইগনোর করে গেছে, সেই মেয়ে কিনা তাকে দিনের পর দিন একটু একটু করে ভালোবেসে ফেলেছে। নিজেকে সে অনেক ভাগ্যবান মনে করল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। এটাই রকির বড় প্রবলেম। আত্মঅহংকারে একদম গাছের মগডালে উঠে বসে থাকবে, মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু ভেতর ভেতর কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য কুড়ে কুড়ে মরবে। অস্বাভাবিক কোনো আচরণ করবে না ঠিকই, কিন্তু নিজের জেদ পূরণ করতে গিয়ে অনেক দুঃসাধ্য কাজও সহজ সাধ্য করে ফেলবে। তার এসব চুপচাপ নীরবতা নীলার কাছে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ালো। সে মুহূর্তের মধ্যেই রকির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ভয় নেই, আমি যদি গলে পচে মাটির সাথে মিশেও যাই তবু কখনো আপনার কাছে স্বামীর অধিকার চাইতে আসব না, কখনো না। ভালো থাকবেন। কথাটা বলেই সে খুব দ্রুত পায়ে চলে যেতে লাগলো। রকির উত্তরের অপেক্ষা করার মতো ধৈর্য আজ তার শেষ হয়ে গেছে। নিচে যেতেই সাবিনা বেগম নীলার হাতটা খপ করে ধরে বললেন, তুই আমায় কথা দে মা, রাগে মাথায় উল্টা পাল্টা কিছু করবি না। নীলা কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমায় নিয়ে একদম চিন্তা করবে না বড় মা, দেখবে একদিন আমি ঠিকই নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। নীলা আর বিন্দু মাত্র দেরি না করে চলে যেতে লাগলো। রকি সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল নীলা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। ওর মাথায় কোনো কিছু কাজ করল। সোজা রুমে গিয়ে সশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল। নীলা ট্যাক্সি করে ওর বান্ধবী জেসিকার বাসায় চলে গেল। জেসিকা ওর ছোটবেলার বান্ধবী। সে অনেক ধনী ঘরের মেয়ে, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। নীলা ওর কাছে গিয়ে সবকিছু খুলে বলল। সব শুনে সে একগাল হেসে বলল, এ আবার কি সমস্যা? আমার সাথেই খাবি, দাবি থাকবি, নো প্রবলেম। আর তোকে আমি ফ্যাশন ডিজাইনিং এর সব কাজ শিখিয়ে দেব। তুই তো হাতের কাজে অনেক এক্সপার্ট, খুব সহজেই সবকিছু আয়ত্ত করতে পারবি, স্যালারিও অনেক বেশি। নীলা কৃতজ্ঞতায় মুখ লাল করে বলল,
আমি কখনোই ভাবিনি জেসি তুই আমায় এত ভালোবাসিস। লাভ ইউ। জেসিকা বলল, আচ্ছা ঠিক আছে, পরে জানি আমায় আবার ভুলে যাস না, তাহলেই হবে। নীলা খুশিতে কান্না করে ফেলল। সে জেসিকাকে জড়িয়ে ধরে বলল, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখব। 3 দিন পরের ঘটনা। রকি অলরেডি নীলার ঠিকানা কালেক্ট করে ফেলেছে। শুধু এতটুকুই নয়, নীলার পেছনে ওর ফ্রেন্ড সিয়ামকে ডিটেকটিভ হিসেবে লাগিয়ে রেখেছে। নীলা কখন কোথায় যায়, কি করে, সবকিছু সিয়াম ফলো করে ওকে বলে দেয়। এই কাজের জন অবশ্য সিয়ামকে, সে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছে। দুপুরে গোসল সেরে রকি মাত্র খেতে বসেছে, এরই মধ্যে সিয়ামের ফোন আসলো। সে রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বলল, দোস্ত, ভাবির সাথে যে মেয়েটা আছে না, সে তো হেভি চাল জানে দেখছি। ভাবিকে নিয়ে শপিং মলে এসেছে, সাথে একটা ছেলেকেও এনেছে। তুই কি আসবি? রকি বলল, লোকেশন অন কর, আমি এখনই রওনা দিচ্ছি। রকির আর খাওয়া হলো না। সে হাত ধুয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করেই রওনা দিল। ওর মাথা এখন হ্যাং হয়ে গেছে। নীলা আর জেসিকার সাথে যে ছেলেটি ছিল সে মূলত মেয়েলি টাইপের। আই মিন হিজটা যাকে বলে আর কি। সে জেসিকার অ্যাসিস্ট্যান্ট। সিয়াম ছেলেটাকে ভালোভাবে না দেখেই রকিকে ওইসব বলে দিয়েছে। এখন জানার পর সে পড়ে গেছে মহাবিপদে। না জানি রকি ওকে কি বলে। নীলা ড্রেস চয়েস করতে করতে হঠাৎই খেয়াল করল রকি লিফট থেকে নেমে 3rd ফ্লোরে আসছে। নীলারাও 3rd ফ্লোরেই আছে। রকিকে দেখেই সে থমকে দাঁড়ালো। সে ভাবতে লাগলো রকি এখানে কি করতে আসছে। রকি ধূসর রঙের একটা শার্ট আর জিন্স প্যান্ট পরেছে। শার্টের বোতাম কয়েকটা খোলা রেখেছে। ভেতরের সাদা রঙের গেঞ্জিটা দেখা যাচ্ছে। চোখে সানগ্লাস, এক হাতে বাইকের চাবি আর এক হাতে ফোন। কয়েক পা না যেতেই রকিও নীলাকে দেখে ফেলল। নীলা বেগুনি রঙের একটা হোয়াইট ল্যাশ শাড়ি পরেছে। নীলাকে খুঁজে নিতে ওর একটু অসুবিধা হলো না। খুব বেশি সময় ও লাগলো না। রকি দ্রুত পায়ে নীলার সামনে গিয়ে দাঁড়িয়ে সানগ্লাসটা খুলে হাতে নিল। চারপাশে তাকিয়ে দেখল তাদের সাথে কোনো ছেলে নেই। যেটা আছে সেটা হাফ লেডিস। কিন্তু তবু রকির মাথায় চড়চড় করে রক্ত উঠতে লাগলো। সাথে সাথে ওর চোখে মুখে রাগের ছাপ ফুটে উঠল। জেসিকা কি জানি বলতে চেয়েও বলার সাহস পেল। সিয়াম শুধু ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলো। রকির মাথায় রাগ উঠেছে নীলার পেটের কিছু অংশ বের হয়ে থাকতে দেখে। সে আর চোখে নীলার পেটের দিকে কয়েকবার তাকালো, যাতে নীলা শাড়িটা ঠিক করে নেয়। কিন্তু নীলা ওর চোখের ভাষা বুঝেও কোনো কেয়ার করল না। সে জেসিকাকে হাত ধরে টেনে নিয়ে চলে যেতে লাগলো। এতে রকির রাগের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সে নীলার বাম হাতটা শক্ত করে চেপে ধরে বলল, সমস্যা কি তোমার? ইদানিং খুব সাহস হয়েছে দেখছি। কান খুলে শুনে রাখো। এমন কিছু করো না যাতে আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়। রকির কথায় নীলা প্রচণ্ড রেগে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমায় নিয়ে মাথা ঘামানোর কোনো রাইট আপনার নেই। হাত ছাড়ুন। নীলার কথা শুনে রকি রাগে আগুন হয়ে গেল। সে নীলার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আমায় কিন্তু বেশি রাগিয়ে দিও না, না হলে খুব খারাপ হয়ে যাবে। নীলা রকির চেয়েও দ্বিগুণ বেশি রেগে গেল। সে এক ঝটকায় রকির হাতের মুঠো থেকে নিজের হাতটা খুলে নিল। সাথে সাথে এক হাত দিয়ে রকির মাথার পেছনে চুলগুলো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরল। তারপর তীক্ষ্ণ চাহনিতে রকির চোখে চোখ রেখে বলল, তোকে খুব বেশি রাগিয়ে দিলে তুই আমার কি করবি? হ্যাঁ? রকি কিছু একটা বলতে যাবে তার আগেই নীলা ওর ঠোঁটে গভীরভাবে একটা ইয়ে করল। রকি তো চারদিকে এক পলক তাকিয়ে পুরাই হা করে দাঁড়িয়ে রইল। এদিকে নীলা বিন্দুমাত্র কাল বিলম্ব না করে জেসিকাকে নিয়ে চলে যেতে লাগলো। সিয়াম ঢোক গিলতে গিলতে বলল, এটা কি হলো রে মামা? তোর ঠোঁটের তো পুরাই ঘন্টা বাজিয়ে দিয়ে গেল। রকি ওর হাত দিয়ে ঠোঁট দুটো মুছে নিয়ে চলে যেতে লাগলো। সিয়ামের সাথে কোনো কথা বলল না।
নীলা বাসায় যেতে যেতে সিদ্ধান্ত নিল সে কিছুদিনের মধ্যেই একটা ছেলের সাথে রিলেশন করে রকিকে উচিত শিক্ষা দিবে। এদিকে রকিও মনে মনে সিদ্ধান্ত নিল সে অন্য একটা মেয়ের সাথে টাইম পাস করে নীলাকে উচিত শিক্ষা দিবে। রকির ধারণা সে নীলার রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গেছে, তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাই সে প্রথমেই একটা সুন্দরী জিএফ খুঁজতে লাগলো এবং খুব তাড়াতাড়ি পেয়েও গেল। ওর ফুফাতো বোন রিশা যেমন ধনীর দুলালি তেমনি হায়ার এডুকেটেড, দেখতে নীলার চেয়েও সুন্দরী। রকির মনের মধ্যে ব্যান্ড বাজতে লাগলো, কারণ সে এবার নীলাকে আচ্ছাতরে শিক্ষা দিতে পারবে। কিন্তু নীলা সেসবের কিছুই করল না। সে ভাবতে লাগলো রকির সাথে টক্কর দিতে যাওয়াটা তার বোকামি হবে। এমনিতেই তার বয়স কম, তার উপরে আবার বাবা মা কেউ নেই, মাথার উপরে কোনো ছাতা নেই, নিজের দেখভাল নিজেকেই করতে হয়। এত সমস্যার মধ্যে রকির সাথে টক্কর দিতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারার কি দরকার। বরং সে চুপচাপ নীরব হয়ে থাকার সিদ্ধান্ত নিল। রকি যদি ওকে ভালোবাসে তাহলে ওর চুপচাপ নীরবতায় রকিকে উচিত শিক্ষা দিবে। জেসিকাদের বাসা রাজশাহীর কাজলাতে। রাজশাহী রেলওয়ের দিকে ওদের নিজস্ব ফ্যাশন হাউস আছে। নীলা সেখানে গিয়ে নিয়মিত কাজ শিখতে লাগলো, আর বাড়তি ঘোরাঘুরি একদম বন্ধ করে দিল। তাই সিয়ামেরও রুটিন মোতাবেক ডিউটি পড়ে গেল। রোজ কাজলা থেকে রেলগেট, রেলগেট থেকে কাজলা, বাড়তি কোনো দৌড়াদৌড়ি নেই। বেশ ফুরফুরে মেজাজে আছে সে। কিন্তু রকির ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগলো, কারণ সে যে রিশার সাথে রিলেশন করছে সেটা নীলাকে সরাসরি দেখাতে পারছে না। সেই অধৈর্যতা তাকে তিলে তিলে মারছে। তবে রকিকে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না। জেসিকা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মিট করার জন্য নীলাকে সাথে করে নিয়ে গেল নিউ মার্কেটের এক রেস্টুরেন্টে। ওর বয়ফ্রেন্ড তুর্য আগে থেকেই সেখানে বসে ওয়েট করছিল, তাই সে রেস্টুরেন্টে গিয়েই তুর্যের সাথে আলাপচারিতা শুরু করে দিল। আর নীলা চুপচাপ মাথা নিচু করে সেগুলো শুনতে লাগলো। জেসিকার উচ্চতা খুব কম হওয়ায় তুর্যের ফ্যামিলি ওকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেনি, যে কারণে তুর্য ওর সাথে ব্রেকআপ করেছিল। কিন্তু এখন সে আবার জেসির কাছে ব্যাক করতে চায়। জেসির উচ্চতা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই কম, 3.5 ফিটের মতো। নীলার সাথে তার বন্ধুত্ব হওয়ার পেছনে অবশ্য এই কারণটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। নীলাদের বাসা ছিল রাজশাহীর তালাইমারিতে। সেই সূত্রে দুজনের বাসা প্রায় পাশাপাশি হয়ে যায়। বিকেল করে রুয়েটের স্কুল চত্বরে নীলা অন্য সব ছোট বাচ্চাদের সাথে জড়ো হতো খেলাধুলার জন্য, আর জেসিকা সেখানে সবার নেতৃত্ব দিত। যদিও সে তাদের সবার চেয়ে বয়সে 6-7 বছরের মতো বড় ছিল, তবু উচ্চতায় সে তাদের কাতারে তাদের সমতুল্য হয়ে যেত। তার আচরণেও কিছুটা শিশু সুলভতা ছিল। প্রায় 15-20 মিনিট পর নীলা রকির কণ্ঠের মতো কণ্ঠস্বর শুনতে পেয়ে তীক্ষ্ণ চাহনিতে এদিক সেদিক তাকাতে লাগল। কর্নারের দিকে চোখ পড়তেই দেখল সত্যি সত্যি রকি একটা মেয়ের সাথে বসে কথা বলছে। মেয়েটাকে চিনতে ওর খুব বেশি সময় লাগলো না। কয়েক সেকেন্ড পরই রকির সাথে ওর চোখাচোখিও হয়ে গেল, কিন্তু রকিকে তবু ভাবলেশহীন দেখালো। দৃশ্যটা দেখার পর থেকে নীলার মনের ভেতর মোচড় দিতে লাগলো, মাথাটাও ঝিমঝিম করতে লাগলো। সে বাম হাতের উপর মাথাটার ভর দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। রকি আর চোখে নীলাকে প্রথম থেকেই দেখছিল। সে নীলার এক্সপ্রেশন দেখে খুশি হওয়ার বদলে কিছুটা বিষণ্ণ হয়ে গেল, কারণ সে ভেবেছিল নীলা ওকে দেখে হয়তো রেগে যাবে। কিন্তু না, সে নীলার মুখে কোনো প্রকার রাগের ছাপ দেখতে পেল না, বরং তার চোখে মুখে এক প্রকার মর্মাহত হয়ে পড়ার ছাপ দেখতে পেল। রকি আরো খেয়াল করল নীলার চেহারায় আগের মতো আর সেই সৌন্দর্যটা নেই। এই কয়েকদিনেই মলিন হয়ে গেছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে গেছে। রকিকে একধানে নীলার দিকে তাকিয়ে থাকতে দেখে রিশা বলল, রকি তুমি কি এখনো ওই আনকালচারাল খ্যাত মেয়েটার পিছে পড়ে আছো? রিশার কথা শুনে রকির চমক কেটে গেল। সে নীলার থেকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু রিশার কথার কোনো রেসপন্স করল না।
এতে রিশা কিছুটা বিরক্তি নিয়ে বলল, মামি নির্ঘাত সেকেলের মানুষ, তাই অমন নিচু ফ্যামিলির একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের মতো ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা কখনো ওইসব অ্যাকসেপ্ট করবে না। তুমি যেটা করেছ সেটা একদম ঠিক করেছ বেবি। এন্ড ইউ নো, আমি তোমায় ছোটবেলা থেকে কতটা লাভ করি, আর ওই খ্যাত মেয়েটার থেকে আমি সব দিক থেকে অনেক উপরে আছি। ইউ নো দ্যাট রাইট? রকি এবারও রিশার কথার কোনো রেসপন্স করল না। সে ভ্রু জোড়া কুঁচকে ফোনের দিকে তাকিয়ে রইল। ওর চোখের সামনেই এখন নীলার থেকেও সুন্দরী, হায়ার এডুকেটেড, ধনীর দুলালি মেয়ে রিশা বসে আছে। তবু সেদিকে ওর কোনো মনোযোগ নেই। সে মেসেজে সিয়ামের সাথে চ্যাট করছে। সিয়াম নীলাদের পেছনের টেবিলে বসে আছে। নীলা কখন কি বলছে, তুর্য কতবার নীলার দিকে তাকাচ্ছে, এই সব কিছু সে রকিকে মেসেজ করে বলছে, আর রকি সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়ছে। কিছুক্ষণ পর তুর্য ওয়াশরুমে যেতেই সিয়াম আর রকি ওর পিছে চলে গেল। তুর্য ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই রকি তুর্যের হাত ধরে বলল, এই দেখি আপনার হাতটা দেখান। তুর্য অবাক হয়ে বলল, কেন ভাই, কি হয়েছে? আমি কি করলাম? সিয়াম তুর্যের শার্টের কলার ধরে বলল, ওই ঢাকাইয়া মাল আমগোর লগে ভেটকি কষ, হাত দেখা কইতাছি। রকি তুর্যের হাতের তালু দুইবার স্পর্শ করে বলল, ওই ভাই আপনার হাত আঠা আঠা লাগে কেন? তুর্য ঘটনার আগা মাথা কিছু বুঝতে না পেরে বোকার মতো প্রশ্ন করল, আরে ভাই কি হয়েছে সেটা তো বলবেন নাকি? রকি সিয়ামকে রেগে গিয়ে বলল, ওই শালা তুই তো বলছিলি এই মালটা জেসির, তাইলে কেমনে কি? সিয়াম বলল, হ মামা, প্রথম তো দেখলাম জেসির সাথেই কথা বলল। মাদার শেষের দিকে গিয়া বারবার ভাবির দিকে তাকাচ্ছিল। রকির মাথা আরো গরম হয়ে গেল। সে তুর্যের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দরী মেয়ে দেখলেই কি জিভ দিয়ে লাল পড়ে? তোকে তো। রকি কথা শেষ না হতেই সেখানে জেসিকা আর নীলা উপস্থিত হয়ে গেল। সিয়াম তুর্যের শার্টের কলার ছেড়ে দিল। জেসিকা কিছুটা রাগান্বিত হয়ে রকিকে বলল, রকি কি হচ্ছে এসব? তোমাকে তো আমি অনেক ভদ্র একটা ছেলে ভাবতাম। তুর্য রেগে গিয়ে বলল, এই ছেলেটা আমায় অনেক খারাপ কিছু ইঙ্গিত করে কথা বলল। আমি তো কিছুই বুঝলাম না যে আমায় কেন এসব বলল। নীলা তুর্যকে সরি বলে জেসিকাকে নিয়ে সেখান থেকে চলে গেল। রকির দিকে সে এক পলকের জন্য তাকাল না। রকি তো রেগে আগুন হয়ে গেল। এরই মধ্যে সেখানে রিশা গিয়ে দাঁড়ালো। রকিকে নাকামি স্বরে বলল, কি হয়েছে বেবি? হোয়াট হ্যাপেন্ড? রিশার নাকি কণ্ঠস্বর শুনে রকি রাগে ফায়ার হয়ে বলল, আমার মাথা হয়েছে। না হ্যাপি? রিশা রাগ করে চলে যেতে লাগলো। তবু রকি ওকে কোনো বাধা দিল না। সিয়াম মুখটা কাচুমাচু করে বলল, মামা এখন তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? রকি বলল, নেক্সট প্ল্যান কি সেটা তো তোরই ভালো জানার কথা। সিয়াম বলল, কেন মামু? রকি বলল, কারণ আমার মাথাটা তুই অনেক আগেই খেয়ে ফেলছিস, তাই। কথাটা বলেই রকি হনহন করে বেরিয়ে গেল। সেই দিন রাতেই নীলা রকিকে মেসেজ করল। মেসেজে সে লিখল, সেদিন রাগ করে আপনাকে তুই করে বলেছিলাম, প্রথমেই সেটার জন্য ক্ষমা চাচ্ছি। আপনার সাথে পাল্লা দিয়ে চলার মতো মন মানসিকতা বা সামর্থ্য কোনটাই আমার নেই। জেসি আমায় থাকতে পড়তে দিয়েছে, আপনি দয়া করে পরবর্তীতে এমন কিছু করিয়েন না যাতে সে আমার প্রতি বিরক্ত হয়ে যায়। ভালো থাকবেন, বাই। রকি তখন বাইকে ছিল, তাই সে মেসেজটা পড়তে পারেনি। রুমে গিয়ে মেসেজটা দেখতেই ওর খুব খারাপ লাগা কাজ করল। নিজের বোকামির জন্য মনে মনে নিজেই নিজেকে গালি দিতে লাগলো। সে যে কাজগুলো আগে ভুল করেও করত না, এখন সেগুলো ইচ্ছা করেই করছে। তার উপরে আবার নীলাকে শুধু শুধু মাঝখান থেকে কষ্ট দেওয়ার প্ল্যান করছে, যেটার কোনো মানেই হয় না। সে বুঝতে পারল সে যা করেছে তার চেয়ে বড় কোনো বোকামি আর হয় না। সে সিয়ামকে ফোন দিয়ে নীলাকে ফলো করতে নিষেধ করল। রিশার রূপ সৌন্দর্য, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ বংশ কোনটাই রকির মন থেকে নীলার ভালোবাসা সরিয়ে দিতে পারল না। সে রিশার সাথে কথা বলা বন্ধ করে দিল।
রকি সিয়ামকে নিয়ে জেসিদের বাসার সামনে বাইকে বসে আছে। মেসেজ করে নীলাকে নিচে আসতে বলেছে। কিছুক্ষণ পর নীলা চলে আসলো। নীলাকে আসতে দেখে সিয়াম বড় করে একটা সালাম দিল। নীলা ধীর গলায় সালাম নিয়ে মাথা নিচু করে ফেলল। রকি বাইক থেকে নেমে নীলার খুব কাছাকাছি দাঁড়িয়ে শান্তভাবে বলল, আই এম সরি নীলা। অনেক ভেবে দেখলাম, তোমার সাথে যা করেছি তা অন্যায় করে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই বাবা মা সবকিছু প্রয়োজনের আগেই দিয়ে রাখত, তাই কোনো জিনিসটার কতটা প্রয়োজন সেটার মূল্যায়ন করার ক্ষমতা আমার হয়নি। তবে এই কয়দিনে এতটুকু বুঝেছি তোমাকে আমার অনেক প্রয়োজন। শুধু প্রয়োজন বললে ভুল হবে, তার চেয়েও বেশি কিছু। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বউ কারো কাছে আশ্রিতা বা দয়ার পাত্রী হয়ে থাকবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখব, এ কখনো হতে পারে না। রকির কথাগুলো শুনে নীলা বিশ্বাস করতে পারছিল না যে সে বাস্তবে আছে নাকি স্বপ্নে। সে ভ্রু জড়িয়ে ছোট ছোট চোখ করে রকির দিকে তাকিয়ে বলল, আমি এখন কি বলবো বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছি না। আপনি এখন চলে যান। রকি নীলার চোখে চোখ রেখে বলল, আমি উত্তর না জেনে যাব না। রকির শেষ কথাটা শোনা মাত্রই নীলা ওর চোখ থেকে নিজের চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্লিজ আপনি চলে যান, আমি ফোনে জানিয়ে দিব। কথাটা বলেই নীলা খুব দ্রুত গতিতে বাসায় চলে গেল। রুমে গিয়ে জেসিকাকে জড়িয়ে ধরল। জেসিকা উৎসুক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বলল, নিশ্চয় রকি তোকে বলেছে সে তোকে অনেক লাভ করে, রাইট? নীলা বলল, হ্যাঁ সেরকমই কিছুটা। জেসিকা বলল, বেস্ট অফ লাক বাবু। নীলা বলল, নীলা তো খুশিতে ফেটে পড়তে লাগলো, কারণ সে খুব সূক্ষ্মভাবে রকির চোখের দিকে তাকিয়ে দেখেছে। রকির মুখের ভাষার সাথে চোখের ভাষার সম্পূর্ণ মিল ছিল। সে সিদ্ধান্ত নিল রকির কাছে ফিরে যাবে, কারণ অমূল্য জিনিস ফিরে পেলে সেটা হেলায় ফেলে দিতে নেই, নয়তো পরে আফসোস ছাড়া আর কিছু জোটে না। সে রকিকে পেয়ে আর হারাতে চায় না। তার ছোট্ট চিন্তা ভাবনার রাজ্যে আপাতত এতটুকুই ঘুরপাক খেতে লাগলো। নীলা রকিকে মেসেজ করে পরদিন দেখা করতে চাইল। রকি নীলার রেসপন্স পেয়ে এতটাই খুশি হলো যে সে ওর সব ফ্রেন্ডদেরকে ট্রিট দিল। নীলার জন্য একটা ডায়মন্ড রিং কিনল। বাসায় গিয়ে ওর মাকে পরদিন একটা বিশাল সারপ্রাইজ দিতে চাইল। রকি এত তাড়াতাড়ি নীলার কাছে নিজেকে সমর্পণ করত না, হয়তো আরো কিছুদিন সময় নিত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু তার অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও স্ত্রী অন্যের দয়ার পাত্রী হয়ে আছে, এটা সে কোনো মতেই মেনে নিতে পারছে না। বিকেলবেলা রকি সেন্ট্রাল পার্কে বসে নীলার জন্য অপেক্ষা করছে। আজ সে পাঞ্জাবি পরে এসেছে। নীল রঙের পাঞ্জাবিতে ওর সৌন্দর্য বেড়ে আরো দ্বিগুণ হয়ে গেছে। সে নীলাকেও সিয়ামের দ্বারা নীল রঙের কয়েকটা শাড়ি পাঠিয়ে দিয়েছে। ওর যেটা পছন্দ হবে সেটা পরে আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবু নীলার আসার সাথে কোনো নাম নেই। সে নীলাকে বারবার কল করতে লাগলো, কিন্তু নীলার কোনো রেসপন্স পেল না। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও যখন নীলা পার্কে আসলো না, তখন রকি মিট করার আশা ত্যাগ করে বাসায় রওনা দিল। অর্ধেক রাস্তা না যেতেই ওকে জেসিকা ফোন করল। রকি সাথে সাথে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে জেসিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রকি, নীলা কি তোমার সাথে আছে? রকি বাইক থামিয়ে উত্তেজিত হয়ে বলল, না কেন? নীলা বাসায় নেই? জেসিকা বলল, আসলে ওর ফোন থেকে শুরু করে সকল জিনিসপত্র রুমে আছে, শুধু ওই নেই। তুমি প্লিজ একটু আমাদের বাসায় আসো, সামনাসামনি কথা হবে। রকি সিয়ামকে নিয়ে প্রায় বিদ্যুৎ বেগে জেসিদের বাসায় পৌঁছল। সে নীলার রুমে গিয়ে দেখল তার পাঠানো শাড়িগুলো বেডের উপরে পড়ে আছে। বালিশের পাশে ফোনটা উল্টো করে রাখা আছে। আনলায় ওর পরনের কাপড়গুলো গুছিয়ে রাখা আছে। রুমে বিশেষ তেমন কিছু অগোছালো চোখে পড়ল না। সবকিছুই ঠিকঠাক ভাবে রাখা আছে। রকি তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো গোটা রুম পর্যবেক্ষণ করেও কোনো ইস্যু খুঁজে পেল না। তাই সে উদ্গ্রীব হয়ে জেসিকাকে বলল,
কতক্ষণ থেকে সে নেই। জেসিকা কাঁদো কাঁদো হয়ে বলল, দুপুরে বাইরে যাওয়ার সময় আমি ওকে দেখে গিয়েছিলাম। তখন সে চুল বাঁধছিল। সন্ধ্যার একটু আগে এসে দেখি সে নেই। রকি বলল, দরজা কি লক করা ছিল? জেসিকা উত্তর দিল, হ্যাঁ, দরজা বাহির থেকে লক করা ছিল। আমি ওকে পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেছি। ওর পরিচিত যে 2-1 জনকে আমি জানি তাদের কাছেও নক করেছি, কিন্তু কেউ ওর বিষয়ে কিছু বলতে পারছে না। শেষে বাধ্য হয়ে তোমার কাছে নক করলাম। রকি নীলার ফোন হাতে নিয়ে দেখল কল লিস্টে শুধু ওর আর জেসির নাম্বার আছে। রকির চোখে মুখে স্পষ্টভাবে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। সে সিয়ামকে নিয়ে নীলার পরিচিত প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু কোথাও নীলার হুদিস খুঁজে পেল না। শেষে বাধ্য হয়ে থানায় ডায়েরি করে বাসায় রওনা দিল। রাত প্রায় 10টার দিকে রকি বাসায় চলে আসলো। সাবিনা বেগম তখন কিচেনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন, তাই রকির আগমন তার দৃষ্টিপাত হল না। রকি রুমে গিয়েই দরজা লক করে দিল। সোফার উপর বসে বাম হাত দিয়ে কিছুক্ষণ শক্ত করে কপাল চেপে ধরে রাখল। আবেগের অতিমাত্রায় চলে গেলে মানুষের যেমন স্বাভাবিক সেন্স হারিয়ে যায়, রকির সাথেও ঠিক তেমনি হলো। অনেক চেষ্টা করেও সে কান্না থামাতে পারল না। নীলার কথা মনে হতেই সে হাউমাউ করে কাঁদতে লাগল। রকির কান্নার শব্দ শুনে সাবিনা বেগম দৌড়ে ওর রুমে চলে আসলো। ভেতর থেকে দরজা লক করা থাকায় রকির নাম ধরে ডাকতে লাগল, কিন্তু রকির সেদিকে কর্ণপাত নেই। সে ছোট বাচ্চাদের মতো করে একটানা কাঁদতে লাগল। কিছুক্ষণ পর রকির বাবা এসে দরজা নক করার পর সে খুলে দিল। চোখ দুটো তার রক্তস্বার মতো লাল হয়ে আছে। সে দরজা খুলেই ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রকির বাবা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আমায় বলো। সাবিনা বেগমও একই কথা জিজ্ঞেস করলেন। কিছুক্ষণ পর রকি কান্না থামিয়ে বলল, নীলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবিনা বেগম খুব স্বাভাবিকভাবে বললেন, তাতে আমাদের কি? মাথার উপর থেকে বোঝাটা নেমে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। রকি অভিমান করে বলল, তুমি কাকে বাইরের মানুষ বলছো মা? নীলাকে। সে কিভাবে বাইরের মানুষ হয়? রকির মা বলল, অত কিছু আমি জানি না। তুই যদি ফের ওই হতচ্ছালিটার কথা তুলিস তাহলে কিন্তু আমি আর এই বাসায় থাকবো না। আর হ্যাঁ, তুই ভুলে যাস না যে তোর কথা মতোই কিন্তু সবকিছু হয়েছিল। কথাগুলো বলেই সাবিনা বেগম হনহন করে তার রুমে চলে গেল। রকি ওর বাবার 2 হাত ধরে বলল, আমি জানি বাবা, যা কিছু হয়েছে সব আমার কথাতেই হয়েছে, কিন্তু তাই বলে তোমরা এখন আমার ভুলটাকেই সঠিক বলে ধরে নেবে? আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দেবে না? রকির বাবা খুব ভেবেচিন্তে কথা বলতে লাগলেন, তুমি তো জানো তোমার বিয়ের ব্যাপারটা তোমার মা নিজে দায়িত্ব করে নিজের ঘাড়ে তুলে নিয়েছিল, কিন্তু তোমার কিছু বোঝার ভুলে সে তার দায়িত্ব পালনে অক্ষম হয়ে এখন ভীষণ রেগে আছে। তাই আপাতত নীলার বিষয়টা এখন না উঠানোই ভালো হবে। কথাগুলো বলেই রকির বাবাও ওনার রুমে চলে গেলেন। রকি সেদিন রাতের খাবার না খেয়েই সারা রাত কেটে দিল। বিগত কয়েকদিন থেকে রকির ঘুম, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। সে খুব ভোরে বাসা থেকে বের হয়ে রাত 11-12টা পর্যন্ত তার চেনা জানা প্রত্যেকটা জায়গায় নীলাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বাসার কারো সাথে ঠিকঠাক মতো কথা বলে না। রিশা যদি একটু আধটু কথা বলার সুযোগ খোঁজে তাহলে রকি চোখ মুখের চাহনি দেখেই সে ভয়ে কথা বলার স্বাদ হারিয়ে ফেলে। রকির মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে। নর্মাল কথাতেও সে রেগে যায়। সাবিনা বেগম রকিকে প্রায় ব্ল্যাকমেইল করার মতো করে রিশাকে বিয়ে করতে রাজি করিয়েছেন। তিনি রকিকে বলেছেন, যদি সে বিয়েতে রাজি না হয় তাহলে উনি সুইসাইড করবেন। আজ রকির বিয়ে। এই কয়দিনে তার নীলার উপরে যথেষ্ট রাগ আর অভিমান জমা হয়ে গেছে। সে বিয়েতে সম্মতি জানানোর পূর্ব মুহূর্তে শুধু একটা কথাই ভেবেছে, যদি নীলা ওকে সত্যি ভালোবাসত তাহলে কখনোই ওকে ফেলে এভাবে হারিয়ে যেত না। রকি সারাদিন ঘুমিয়ে ঠিক সন্ধ্যার দিকে উঠে পড়ল। গোসল সেরে বরের বেশে ঝিম মেরে বসে রইল। প্রথমবারের মতোই এবারও তার মনে কোনো আনন্দের রেশ নেই।
বাসায় রিশার ফ্যামিলির কিছু লোকজন, সিয়াম, জেসিকার ফ্যামিলির কিছু লোকজন আর রকির ফ্যামিলির সদস্যরা ছাড়া বাহিরের কোনো লোকজন নেই। রকির বাসাতেই বিয়ের কাজ সম্পন্ন হলো। জাস্ট পাত্রপাত্রীকে শুধু আলাদা রুমে রেখে কবুল নেওয়া হয়েছে। রকি অবশ্য একবারও জানতে চায়নি কেন রিশার বাসাতে বিয়ের কাজ সম্পন্ন করা হলো না। সেদিকে তার কোনো আগ্রহ নেই। তার মাথায় এখন শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, কখন রাত পেরিয়ে ভোর হবে আর কখন সে দেশের বাইরে পাড়ি জমাবে। প্রায় মাঝরাতের দিকে রকি বাসর ঘরে প্রবেশ করল। যদি ওর রুমে বাসর সাজানো না হতো তাহলে সে বাসর ঘরে ভুল করেও প্রবেশ করত না। এসেই সে ওর প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করতে শুরু করল, কাপড় চোপড় থেকে শুরু করে কাগজপত্র সব। বেডের দিকে সে ভুল করেও তাকালো না। সবাই জেগে ওঠার আগেই সে খুব ভোরে বাসা থেকে বের হবে, তাই সবকিছু প্যাকেট করে নিয়ে সে গেস্ট রুমে যাওয়ার জন্য দরজার কাছে গেল। কিন্তু দরজা খুলতে গিয়ে দেখল বাহির থেকে দরজা লক করা। রাগে সে চিৎকার চেঁচামেচি করতে চাইল, কিন্তু ভদ্রতা বজায় রাখতে গিয়ে সেগুলো কিছুই করতে পারল না। এতক্ষণ পর সে বেডের দিকে তাকালো, আর তাকাতেই সে কিছুটা চমকে গেল। নীলা যেমন বাসর রাতে বড় একটা ঘোমটা টেনে বসেছিল, রিশাও তেমনি একটা বড় ঘোমটা টেনে বসে আছে। তার চেয়েও বেশি অবাক করার বিষয় হলো সেদিন নীলার পরনে যে শাড়ি ছিল আজ রিশার পরনেও সেই একই শাড়ি। তবু রকির সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। সে চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ল। একটু পর ওর মা আর রিশার মা একটা গ্লাসে করে শরবত নিয়ে রুমে প্রবেশ করল। রকি শোয়া থেকে উঠে বসল। রিশার মা রকির হাতে শরবতের গ্লাসটা দিয়ে বলল, নাও বাবা, এটা আগে তুমি খাও, তারপর ওকে খাওয়াও। রকি মুখটা কাচুমাচু করে ঢোক গিলতে গিলতে গ্লাসটা হাতে নিল। এক চুমুক খেয়েই সে রিশার কাছে গেল। রিশার ঘোমটাটা তুলতেই সে যেন আকাশ থেকে পড়ল, সাথে গ্লাসটাও হাত থেকে পড়ে গেল। এ যে নীলা! রকি ফ্যালফ্যাল করে নীলার দিকে তাকিয়ে রইল। তারপর এক এক করে সবাই রুমে আসলো। রিশা, জেসি, সিয়াম। মূলত এই তিনজনেরই প্ল্যানটা ছিল। কিছুক্ষণ পরেই রকির ঘোর কেটে গেল। সে রিশাকে একটা বড় করে ধন্যবাদ জানিয়ে দিল। সবাই কিছুক্ষণ রকিকে জ্বালিয়ে রুমে থেকে বেরিয়ে গেল। রকি দরজা ভেতর থেকে লক করে দিল। নীলা রকিকে দেখে ভয়ে মুখ আমতা আমতা করে বলল, আমি কিন্তু কিছু করিনি। রকি একটা তৃপ্তির হাসি হেসে বলল, নো প্রবলেম। আমিও জানি কিভাবে সবকিছু সুদে আসলে বুঝে নিতে হয়। কথাটা বলেই সে রুমের লাইট অফ করে দিল। নীলা ঢোক গিলতে গিলতে বলল, ওই রুমের লাইট অফ করলে কেন? রকি শয়তানি হাসি দিয়ে বলল, সরি মাই ডার্লিং, রুমের লাইটে আমারও কোনো আপত্তি নেই। রকির কথা শুনে নীলা তো পুরাই ফাটা বেলুনের মতো চুপসে গেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।